বিহারের রাজনীতিতে তিনি এবং তার দল অনেকটাই বিচ্ছিন্ন দ্বীপের মতো। তবে গত বিধানসভা ভোটে তার সাফল্য অনেক সম্ভাবনার জন্ম দিয়েছে। হ্যাঁ, তিনি সিপিআইএম লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য আমাদের মুখোমুখি। বিমলবাবু, এবারে 2020 ভোটের থেকে এই 2025 বিহারের ভোট কতটা আলাদা? কিছুটা তো আলাদা বটেই। একদিক থেকে এটা হচ্ছে 2020 পরে বলতে পারেন তার ধারাবাহিকতায় 25, কারণ 2020 বিহারে প্রায় সরকার চলে গিয়েছিল, প্রায় আমরা ক্ষমতায় আসার মতো অবস্থায় ছিলাম, কয়েকটা আসন, কয়েক হাজার ভোট। তো সেদিক থেকে বলতে পারেন এটা হচ্ছে 2020 থেকে মানুষ অপেক্ষা করেছিল যে কবে 25 নির্বাচনটা আসবে, কবে হবে। কিন্তু এবার যখন 25 নির্বাচনটা এলো, তার আগে হঠাৎ করে 2-3টে ব্যাপার হলো। একটা হচ্ছে এসআইআর, যেটা পশ্চিমবাংলা তো এখন হবে, 12টা রাজ্যে নাকি আরো হবে। তো এটা ভারতবর্ষে কোনোদিন হয়নি, একটা অভূতপূর্ব ব্যাপার, প্রায় পুরো নির্বাচনটাকে ঘেঁটে দেওয়ার মতো যাকে বলা হয় আর কি। ভোটার লিস্ট থেকে 10% পোটেনশিয়াল ভোটারের যদি কথা বলি, প্রতি 10 জন ভোটারে 1 জন ভোটারের নাম বাদ চলে গেছে। প্রচুর একটা ঠিক যেরকম ওই নোট বাতিলের সময় যেটা হয়েছিল, ঠিক সেরকম ভোট বাতিল, ভোটবন্দি এটা হয়েছে। সেকেন্ড যেটা হয়েছে, একটা অভূতপূর্ব স্কেলে টাকা বিতরণ, 10,000 টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসছে, শোনা যাচ্ছে প্রায় নাকি 1.5 কোটি মহিলার অ্যাকাউন্টে গেছে, সকলের জন্য কিছু না কিছু দেওয়া হচ্ছে। তো এই আনপ্রেসিডেন্টেড, এই দুটো ব্যাপার, এসআইআর এবং এটা সম্পূর্ণ আনপ্রেসিডেন্টেড। ফলে একদিকে হচ্ছে নির্বাচনটা মানুষ মুখিয়ে আছে যে কবে নির্বাচন আসুক, কিভাবে একটা পরিবর্তন আসে। কারণ ধরুন 20 বছর ধরে একটা সরকার চলছে, 20 বছর কম সময় হয় না। একটা সরকার নয়, মুখ্যমন্ত্রী একজন, একটা মুখ্যমন্ত্রী, প্র্যাকটিক্যালি একটাই সরকার। মাঝে মধ্যে একটু সরকারের কম্পোজিশনটা পাল্টেছে, একটাই সরকার, এবং সেখানে শুধু লোকে মুখ্যমন্ত্রী দেখে। আমি তো মুখ্যমন্ত্রীর থেকে বেশি মুখ্যমন্ত্রীর কাঁধে যাদের বন্দুকটা রাখা আছে সেই ভারতীয় জনতা পার্টি, আমি সেটাকে বেশি করে দেখি। তো সেখানে আগে সুশীল মোদী ছিলেন, এখন নরেন্দ্র মোদী আছে, 2014 থেকে ডাবল ইঞ্জিন সরকার। তো এবং বিজেপি অত্যন্ত ব্যগ্র হয়ে আছে যে কি করে পুরো ক্ষমতাটাকে করায়ত্ত করা যায়, কি করে একটা বুলডোজার রাজ বিহারে আনা যায়। জাতপাতের বিচার ভারতের সব রাজ্যেই কম বেশি রয়েছে, কিন্তু বিহারের কথা উঠলে চর্চা বেশি করে হয়। তার কারণ লুকিয়ে রয়েছে বিহারের ইতিহাসে। সেই ব্রিটিশ আমল থেকেই বারবার উচ্চবর্ণের দাপটের বিরুদ্ধে আওয়াজ উঠেছে বিহারে। 1920 সালে তৈরি হয়েছিল জনেউ আন্দোলন, যেখানে পইতে পড়ে বিক্ষোভ দেখিয়েছিলেন নিম্নবর্গের বা নিম্ন শ্রেণীর মানুষরা। তারপর একে একে যাদব মহাসভা, কিষাণ সভা এবং মোমিন কনফারেন্স, একটার পর একটা মুভমেন্ট হয়েছে বিহারে। কংগ্রেস আমলেও মূলত উচ্চবর্ণের মানুষেরা নিয়ন্ত্রণ করতেন বিহারের রাজ্যপাট, বিহারের রাজনীতি। সবকিছু বদলে দেয় জেপির আন্দোলন। জন্ম নেন লালু প্রসাদ যাদব, যাদব কুলবর্তী, যাদবদের মসিহা। পিছিয়ে পড়া এবং অত্যন্ত পিছিয়ে পড়া, এই দুই শ্রেণীকে যদি আমরা যোগ করি, তা বিহারের জনসংখ্যার 63%। এই ওবিসিদের মধ্যে সব থেকে প্রভাবশালী যারা, তারা হলো যাদবরা। পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রথম ওবিসি ছাত্র সভাপতি ছিলেন লালু প্রসাদ যাদব। সেখান থেকে মুখ্যমন্ত্রী। পিছিয়ে পড়ার মানুষের এগিয়ে আসার মধ্যেই সামাজিক কল্যাণের স্বাদ পেয়েছেন এই বিহারের মানুষজন। এই জাতপাতের অঙ্ক সেদিন থেকেই বিহার রাজনীতির ডিএনএর মধ্যে ঢুকে গিয়েছে। জাতি, যারা জাতিগত ভোটকে দেখে, তো জাতি ব্যাপারটা কি খুব একটা কোনো
আইসোলেটেড কোনো ব্যাপার। জাতি একটা ধরুন সামাজিক একটা বাস্তব, তো ঠিক ততটাই বাস্তব হচ্ছে জেন্ডার, পুরুষ এবং মহিলা, ততটাই বাস্তব হচ্ছে ধনী এবং গরিব, কৃষক এবং শ্রমিক। তো ফলে আমার মনে হয় আমরা বিহার হইলে পরেই লোকে শুধু জাতপাত জাতপাত জাতি কথাটা বলতে শুরু বেরোতে করে। পারছি আমরা, বেরোতে পেরেছি কি? না, বেরোনো মানেটা কি? আমি বলছি জাতির ব্যাপারটা তো পাল্টাচ্ছে। জাতি বললেই লোকে ভাবে এটা বোধহয় একটা অচলায়তন, এটা বোধহয় অনর একটা কিছু। না, নয়। জাতি ব্যাপারটা পরিবর্তনশীল, জাতি ব্যাপারটা পরিবর্তনশীল। সেজন্য আসলে জাতি লোকে কথাটা কখন তোলে, যখন যেটাকে ধরে নেওয়া হতো স্বাভাবিক। যেমন ধরুন বিজেপির আপনি যদি তালিকাটা দেখেন, 101 জন প্রার্থী আছে, সেই 101 জন প্রার্থীর মধ্যে 49 জন প্রার্থী যাদেরকে বলা হয় উঁচু জাতি, ফরওয়ার্ড কাস্ট, 4টে কাস্ট আছে বিহারে, এবং তাদের জনসংখ্যার হিসেবে দেখতে গেলে তারা হচ্ছে 15-16%। একদম। তো 15-16%-এর জন্য 101-এ 49 জন প্রার্থী। আমি তো বলি এটাই সব থেকে বড় সংরক্ষণ, সব থেকে বড় সংরক্ষণ। এবং এই সংরক্ষণটাকে, যেটা চোখে পড়ে না, যেটাকে লোকে স্বাভাবিক একটা প্রাকৃতিক নিয়ম হিসেবে মেনে নেওয়ার জন্য বলা হয়, সেটাকে যখন মানুষ চ্যালেঞ্জ করে তখন গেল রব ওঠে, জাতপাত চলে এলো, জাতপাত চলে এলো, জাতি জাতি জাতি। তো আমার মনে হয় বিহারে সেটা নয়। বিহারে জাতিও আছে, বিহারে শ্রেণীও আছে, বিহারে জেন্ডার আছে, বিহারের ডেমোগ্রাফি আছে, নতুন জেনারেশন, পুরনো জেনারেশন, এই সবটাই বিহারে আছে। আমার ধারণা সবটা শুধু বিহারে নেই, পশ্চিমবাংলাতেও আছে, গোটা দেশ জুড়ে আছে। বিহারে কথা এলেই লোকে শুধু জাতি জাতিটা বলতে থাকে। গরিব মানুষ, প্রান্তিক মানুষ আপনাদের শক্তি, প্রধান শক্তি সেই অর্থে দেখতে গেলে। অবশ্যই। তাহলে তার মানে বিহারের এই রাজনীতিটা করা যায়? অবশ্যই করা যায়। বিহারে না করা গেলে কোথায় করা যাবে? বিহারেই তো সব থেকে বেশি করা যায়। কারণ লোকে ধরুন অনেক সময় দেখে কি, বিহার বললেই দারিদ্র, বিহার মানেই বঞ্চনা, বিহার মানেই শোষণ। ঠিক কথা, লেকিন দারিদ্র মানেই দারিদ্র বিরুদ্ধে সংগ্রামও আছে, বঞ্চনা মানেই বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম আছে, শোষণ মানেই শোষণের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম আছে। তো যদি সংগ্রামটার দিকে দেখা যায় যে মানুষ এত দারিদ্র, এত বঞ্চনা, এত অত্যাচার, এসবের মধ্যে কি করে টিকে আছে, মানুষ লড়ছে। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা মডেল চালু হয়েছে, মহিলা ভোট। মহিলা ভোট যার, বাংলা তার। আর এই উদ্দেশ্যেই মহিলাদের জন্য অনেকগুলো প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার মধ্যে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার অন্যতম। এই বেঙ্গল মডেলকে ফলো করে একই সঙ্গে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশেও এই মহিলা মডেল চালু করা হয়েছে। এবারে বিহারেও কিন্তু সেম মডেল চালু করেছে নীতিশ কুমারের সরকার। মহিলা ভোটে নজর শাসক বিরোধী দুই শিবিরেরই। 1 কোটি মহিলা ভোটারের অ্যাকাউন্টে 10,000 করে টাকা দিয়েছে নীতিশ কুমারের সরকার। তেজস্বীর প্রতিশ্রুতি, ক্ষমতায় আসলে তারা 30,000 টাকা করে প্রতিটা মহিলার অ্যাকাউন্টে দেবেন। এবারে ভোটে লড়াই নীতিশের মহিলা রোজগার যোজনা বনাম তেজস্বীর মাই বহিন মান যোজনা। महिलाओं के बारे में विश्लेषण करी गई। यह नहीं मैं कहता महिलाओं का सबसे ज्यादा वोट हम ही को मिलता है। और डॉक्टर राम मनोहर लोहिया ने कहा था कि महिला जाति में नहीं है, एक क्लास है। तो वो क्लास के रूप में नीतीश कुमार जी ने आइडेंटिफाई किया। और आप स्टेप बाय नीतीश कुमार के काम को देखिएगा कि महिलाओं में ऑल कास्ट कम्युनिटी की महिलाएं, तो क्या हालात था मैं इसको मानता हूँ, चाहे वह मिडिल क्लास की महिला हो, अपर मिडिल क्लास की हो, मिडिल क्लास की हो, लोअर मिडिल क्लास की। ये नीतीश कुमार जी की पूंजी थी। एक निगेटिव एटीट्यूड नीतीश कुमार में महिलाओं के प्रति नहीं था। लेकिन जो महिला रोजगार योजना हुआ और जो जीविका की दीदियों में बूम किए हैं, देश में नंबर 1 की है, तो उसमें मैक्सिमम आबादी किसकी है? अभी तो कास्ट सर्वे हुआ है बिहार में, नीतीश जी के जमाने में हुआ है। हाँ, देश का पहला राज्य है इसने कास्ट सर्वे करवाया भी और उसको पब्लिसाइज भी हमने किया। ऐसा नहीं कि तेलंगाना जैसा कोई देखा ही नहीं कि कैसा है रंग इसका, कर्नाटका जैसा ऐसा कि डस्टबिन में उसको डाल के रख दिए।
तो ये जो 10,000 का जो महिला रोजगार के लिए हम लोगों ने दे रहे हैं, ये से मार्जिनाइज क्लास की महिलाएं, दलित, अति पिछड़ा महिलाएं, वो स्ट्रेंथन हो रहे। नीतीश कुमार जी वहां पहुंच गए। ये महिलाओं के ऊपर डिपेंडेंट, बंगाल में भी ऐसा है, बंगाल को भी साइकिल मिल रहा है, पैसा मिल रहा है महिला के ऊपर, वो भी एक वोट बैंक बन गया। ना, बंगाल फॉलोअर स्टेट रहा इस मामले में, लीडर हम रहे। हमने बिहार में नीतीश कुमार जी की सरकार के पहले जितनी भी सरकार बनी, कोई यह नहीं कह सकते कि एक योजना पूरे देश में और विभिन्न राज्यों में इम्प्लीमेंट किया गया। हमारे बाद साइकिल योजना वहां आया, हमारे बाद स्टूडेंट क्रेडिट कार्ड आया। ये नीतीश कुमार जी ही की नकल लोग कर रहे हैं। हार्वर्ड यूनिवर्सिटी में रिसर्च हुआ, जीविका हमने नाम दिया, इसको यूपीए की सरकार ने आजीविका नाम दे दिया। तो हमारा योजना है ना, हमारा ब्रेन चाइल्ड है ये। इसलिए बिहार अब लीडर स्टेट है, फॉलोअर नहीं है। महागठबंधन का ये कमिटमेंट है, जो अगर वो सत्ता में आ जाएगा तो 30,000 रुपया करके देगा। देखिए, इनके बारे में, ग्रैंड अलायंस के बारे में समझ लीजिए। अभी तो ग्रैंड अलायंस की सरकार है झारखंड में, है ना, कितना पैसा दे रहे हैं माई बहन योजना में। और क्या कहा था इन लोगों ने वादा किया था कि सबको देंगे, कोई रोड मैप नहीं था। और जब सरकार बन गई तो उस संख्या में कटौती कर दिया। हमारा रोड मैप आप देख लीजिए, जिसमें हमने दिया है कि जो भी टैक्स पे ही है उसको नहीं देंगे, जो सरकारी नौकरी में बजाबता शुरू में एग्जम्प्ट कर दिया उसको, और एक परिवार में एक महिला, परिवार को भी हमने आइडेंटिफाई किया है कि कौन परिवार एक माना जाएगा। इसलिए इनके बोलने का कोई मतलब ही नहीं निकलता है, ये तो मजाक का विषय बन गए हैं। अब हर परिवार में रोजगार दे देंगे, तेजस्वी यादव बोल रहे हैं, तो रिजर्वेशन का क्या होगा? एक दलित परिवार अभी भी नेशनल एवरेज में नहीं आया है, तो उसके घर में अगर 4 बच्चे रहेंगे तो एक ही को नौकरी मिलेगा। आपके घर में राजनीति करने के लिए लालू जी भी करें, राबड़ी देवी भी करे, रोहिणी आचार्य भी करे, मीसा भारती भी करे, तेज प्रताप भी करे, वाह, पॉलिटिक्स सब करे, और नौकरी का जब अवसर आए तो एक ही को मौका देंगे। जनता हमारे ऊपर विश्वास करेगी, तेजस्वी यादव जी के वादों इरादों पर विश्वास करेगी। तेजस्वी जी की उम्र कच्ची है, जुबान लेकिन पक्की है। जनता ने देखा है, टेस्टेड है, जनता ने वो देखा है। जब तेजस्वी जी ने 10 लाख नौकरी देने का वादा 2020 में किया, तो यही आदरणीय मुख्यमंत्री श्री नीतीश कुमार जी थे जिन्होंने कहा था ये असंभव है, कहां से देगा, कहां से पैसा लाएगा। जब तेजस्वी जी डिप्टी सीएम बने, महागठबंधन की सरकार बनी, तो उसे मुख्यमंत्री नीतीश कुमार जी के हाथों 5 लाख नौकरियां बंटवाई। এবারের বিধানসভা ভোটে একটা প্রশ্ন বারবারই উঠছে, সেটা হলো বিহারিরা কি এবারও জাত দেখেই ভোট দেবেন, জাতপাতের অঙ্ক থেকেই ভোট দেবেন, নাকি রোজগার, উন্নয়ন, সড়ক, বিজলি এসব হয়ে উঠবে ভোটের ইস্যু? কেননা এবারের রাজনীতিতে জনসুরাজ পার্টির পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর কিন্তু উন্নয়ন এবং রোজগারের কথা বলছেন। বিহারিরা কি জাতপাতের অঙ্ক ধরবেন, নাকি নতুন প্রজন্ম রোজগারের ইস্যুকে সামনে নিয়ে আসবে? সেটা কিন্তু এবার লাখ টাকার প্রশ্ন। अपना बच्चा के पीठ पर मजदूरी का जो बोरा बंधा हुआ है उसको हटाना है, तो स्कूल का बस्ता बांधिए, आपका बच्चा पढ़ेगा तभी आपका जीवन सुधरेगा, न तो सुधरने वाला नहीं। आपको अभी ये कहने आए हैं, ठीक लगे तो बदलाव कीजिए, और न करोगे रे भाई तो अगला 5 बरिस फिर रोना नहीं कि मुखिया जी लूट लिए, नल जल में पानी नहीं आया, राशन कार्ड नहीं बना। जो बोइएगा वही काटिएगा। अभी 10 दिन में आप ही राजा हैं, जिसका बटन दबा दीजिएगा वहीं से राजा पैदा हो जाएगा। কিছুটা তো এই ধরনের পলিটিক্সের কথা প্রশান্ত কিশোরও বলছেন। আপনার কি মনে হয় পিকে সফল হবেন? প্রশান্ত কিশোর ঠিক এই ধরনের কথা বলছেন না, এটা রোজগারের কথা বলছেন, চাকরির কথা বলছেন, এগুলো বলছে প্রশান্ত কিশোর। দেখবেন খুব খোলাখুলি যেটা বলেছেন যে চাকরির কথা বলছেন না, উনি বলছেন যে 10-12 হাজার টাকার জন্য যে মানুষগুলো বাইরে চলে যায়
আমি চেষ্টা করব সেই 10-12 হাজার টাকার জন্য যাতে ওকে বাইরে যেতে না হয়, সে যাতে বিহারেই থেকে 10-12 হাজার টাকা কামাতে পারে। সেটা উনি এক্স্যাক্টলি কি করে করবেন আমি জানি না। উনি সবসময় বলেন যে আন্দোলন করে নাকি কিছু হয় না। বিহারের অভিজ্ঞতা হচ্ছে আন্দোলন ছাড়া কিছু হয় না, আন্দোলন না হলে কিছুই পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। উনি কিন্তু বলছেন যে আন্দোলন করে কি হয়, আন্দোলন করে কিছু হয় না। তাহলে কি করে যে হয়, কোত্থেকে কোন একটা আইডিয়া দিয়ে, কোন টাকা দিয়ে হয়? উনি প্রচুর বিহারের মতো জায়গায়, আমি তো সেই জন্য মনে করি প্রশান্ত কিশোর যেটা করেছেন এটা রাজনৈতিক দল ঠিক নয়, এটা একটা কর্পোরেট পলিটিক্যাল প্রজেক্ট, একটা কর্পোরেট পলিটিক্যাল প্রজেক্ট। এবং তার উনি প্রমোটার বলুন, সিইও বলুন, উনি আরো চেষ্টা করছেন এখানে। সেটা কতটা সফল হবে বিহারের মতো রাজ্যে, সেটা তো এবারে নির্বাচন খানিকটা বলবে। প্রথম দিকে অবশ্যই মানুষের আকর্ষণ ছিল যে একজন নতুন মানুষ যিনি নাকি সবাইকে নির্বাচনে জেতান, কখনো মোদীকে জিতিয়েছেন, কখনো মমতা ব্যানার্জিকে জিতিয়েছেন, কখনো নীতিশ কুমারকে জিতিয়েছেন, অরবিন্দ কেজরিওয়ালকে জিতিয়েছেন, কেজরিওয়ালকেও নাকি জিতিয়েছেন। আমার তো মনে হয় তিনি সেই নির্বাচনগুলো জিতিয়েছেন যে নির্বাচনগুলো হারা খুব কঠিন ছিল, আর যে নির্বাচনটা জেতা কঠিন সেই নির্বাচনে উনি উত্তরপ্রদেশে কংগ্রেস। হ্যাঁ, তো ফলে যাই হোক না কেন ওনার একটা বড় নাম ডাক আছে। তো লোকে ভেবেছিল যে এমন একজন মানুষ, তিনি যখন নিজেই নিজের জন্য কিছু করতে চাইছেন, খুব ভালো কথা। তো সেদিক থেকে বিহার তো সবাইকে ওয়েলকাম করে। কয়েকটা দিন বিহারে কাটালাম, নেতাদের সাথে কথা বললাম, সাধারণ মানুষের সাথে কথা বললাম। হ্যাঁ, এটা ঘটনা যে বিহার অনেকটাই বদলেছে। বিহারের যুব সমাজ চাকরি চায়, বিহারের যুব সমাজ রোজগার চায়। পাটনা বা গয়ার মতো শহুরে এলাকা, সেখানে এই ধরনের চাহিদা সব থেকে বেশি। কিন্তু এর বাইরেও রয়েছে বিস্তীর্ণ গ্রামীণ এলাকা, যেটা বিহারের আসল এলাকা। সেখানে বড় ফ্যাক্টর হয়ে ওঠে জাতপাতের রাজনীতি। তার বাইরেও রয়েছে সীমাঞ্চল বা মিথিলাঞ্চলের মতো এলাকা, যেখানে ধর্ম একটা বড় ফ্যাক্টর। এমন একটা জটিল রাজ্যে, জাতপাত কেন্দ্রিক রাজ্যে নিজেদের মতো করে অঙ্ক কষছে সব রাজনৈতিক দল। এবার ভোটের বিহারে তেজস্বী যাদব প্রচন্ড ফাইট দিচ্ছে। কংগ্রেস এখানে ছোট শরিক হয়ে তেজস্বীর পাশে, সঙ্গে রয়েছে সিপিআইএমএল এর মতো বাম দলগুলি। যাদব এবং মুসলিম ভোট অনেকটাই তেজস্বীর পাশে। যুব সমাজের মন পাওয়ার চেষ্টা করছেন তেজস্বীরাও, পাশাপাশি মহিলাদের জন্য নানা প্রকল্পের ঘোষণা করছেন। উল্টো দিকে এনডিএতে বিজেপি, নীতিশ কুমার, চিরাগ পাসওয়ানের জোট। এনডিএর মুখ নীতিশ কুমার। নীতিশের জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই ফের পাটলিপুত্রের কুর্সিতে ফিরতে চাইছেন তারা। এখন প্রশ্ন হলো, নীতিশ কুমার কি জনপ্রিয়তা হারিয়েছেন? জনপ্রিয়তা কিছুটা হলেও কমেছে, কিন্তু নীতিশ কুমার জনপ্রিয়তা হারিয়েছেন সেটা বলার সময় কিন্তু এখনো আসেনি। তার যে প্রধানত ভোট ব্যাংক মহিলা এবং ওবিসি শ্রেণী, তা মোটের উপর নিশ্চিতভাবেই অটুট আছে। পিকে হয়তো ভোট কাটবেন, কিন্তু কয়েকটা আসনও হয়তো পাবেন, কিন্তু সেটা বিহারের রেজাল্ট ওলট পালট করে দেবে সেটা কিন্তু আমার অন্তত মনে হচ্ছে না। লড়াই একদিকে হাড্ডাহাড্ডি, একদিকে মহাগঠবন্ধন, অন্যদিকে এনডিএ জোট। এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কোনো জোটই হয়তো বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তবে দিনের শেষে আমার অন্তত মনে হচ্ছে অ্যাডভান্টেজ নীতিশ কুমার। এবং এই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমার অন্তত মনে হয় এই 2025-এর বিহার বিধানসভা নির্বাচনে যেই ক্ষমতায় আসুন না কেন, মুখ্যমন্ত্রী কিন্তু নীতিশ কুমার ছাড়া অন্য কাউকে
ভাবা যাচ্ছে।